সূর্য, যা আমাদের সবচেয়ে কাছের একটি নক্ষত্র, যাকে রোজ আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি আকাশে দেখতে পাই। সূর্যই হলো আমাদের সৌরজগতের কেন্দ্র, যাকে উদ্দেশ্য করেই আমরা তথা আমাদের পৃথিবী সহ বাকি 8টি গ্রহ প্রদক্ষিণ করে। সূর্য আমাদের প্রতিনিয়ত শক্তি, আলো ও তাপ প্রদান করে থাকে। এছাড়াও এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি থেকে শুরু করে প্রাণের বিকাশ ঘটানোর জন্য সুইটেবল এনভায়রনমেন্ট অর্থাৎ অনুকূল পরিবেশ একমাত্র সূর্যের দ্বারাই সম্ভব হয়েছে। পৃথিবীর উৎপত্তি থেকে এত কোটি বছর পরেও সূর্যই আমাদের একমাত্র শক্তির ভাণ্ডার। পৃথিবীতে অবস্থিত যত ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি তথা শক্তির বিভিন্ন উৎসসমূহ বা ফুয়েল অর্থাৎ জ্বালানি রয়েছে, সবই সূর্যের দ্বারাই প্রাপ্ত। এছাড়াও পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য ও অক্সিজেনের যোগানও ইনডাইরেক্টলি আমরা সূর্যের থেকেই পেয়ে থাকি। কিন্তু এত সবের পরেও সূর্যের এমন কিছু ঘটনা রয়েছে যার দ্বারা এতকাল যাবৎ পৃথিবীতে গড়ে ওঠা আমাদের উন্নত মানব সভ্যতা এক ঝাটকাই ধ্বংস হয়ে যেতে পারে। সঙ্গে নিমেষের মধ্যেই আমরা এই বিজ্ঞান তথা টেকনোলজিতে ভরপুর মডার্ন সভ্যতা থেকে হাজারো বছর পিছিয়ে যেতে পারি। অধিকানের আগের এই ভিডিওটিতে আপনারা সোলার মিনিমামের সম্বন্ধে জেনেছিলেন। সঙ্গে আমাদের পৃথিবীতে পুনরায় হিমযুগ শুরু হওয়ার কথাও আলোচনা করেছিলাম, যেখানে আপনারা অনেকেই পার্ট 2 ভিডিওর দাবি করেছিলেন। সো আজকের এই পার্ট 2 ভিডিওটিতে আমরা ডিসকাস করব এই সোলার মিনিমামেরই একটি বিপরীত স্থিতি নিয়ে ও জানবো এর দ্বারা কিভাবে আমাদের সভ্যতা হাজারো বছর পিছিয়ে যেতে পারে। আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, সো আপনারা এটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আপনারা যদি এখনও অবধি অধিকান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হ্যাঁ বন্ধুরা, গত 19-20 মেতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান বা আমপান। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়টির শক্তি ছিল ঘন্টায় 250 থেকে 300 কিলোমিটার, যা বুধবার সন্ধ্যে থেকে কলকাতায় 150 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাণ্ডব চালায়, যার দরুন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর বহু ক্ষতি সাধন হয়। লক্ষ লক্ষ বাড়ি ভেঙে যায়, গাছ উপড়ে যায়, ইলেকট্রিকের পিলার ভেঙে যায়। রাজ্য সরকার জানায় এই আমফানের দরুন রাজ্যের 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। সেই সঙ্গেই সময় থাকতে লক্ষ লক্ষ মানুষকে রেস্কিউ ক্যাম্পে স্থানান্তরিত করায় প্রাণহানির সংখ্যা অনেক কম হলেও তা শতাধিক ছাড়িয়েছিল। আপনারা কলকাতার বাসিন্দা হলে বা যারা নিউজ দেখেন তারা হয়তো জানবেন যে আজ অবধি অর্থাৎ আমফান ঝড় কেটে যাওয়ার 1 সপ্তাহ পর অবধিও আমাদের এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কলকাতা শহরতলিতে বহু জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখনও ইলেকট্রিসিটি রিস্টোর করা সম্ভব হয়নি, যেখানে এই আমফানের মতোই কিছু মাস আগে আসা ফণী ও কিছু বছর আগে আসা আইলার দ্বারাও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সঙ্গেই অধিকানের এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড় টর্নেডো কীভাবে 450 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে আছড়ে পড়েছিল আমেরিকায়, যার দরুন সেখানে একটি আস্ত শহর নিমেষেই ধ্বংস হয়েছিল। ক্ষতি হয়েছিল কোটি কোটি ডলারের সম্পত্তির ও প্রাণহানি হয়েছিল হাজারো মানুষের। এক্ষেত্রে তেমনই একটি ঝড় রয়েছে যা পৃথিবী নয় বরং সূর্যে হয়, আর যার দরুন আমাদের পৃথিবীর ক্ষতি সাধন হতে পারে প্রায় 20 লক্ষ কোটি ডলারের, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 400 লক্ষ কোটি টাকার। তো কী এই সৌরঝড় অর্থাৎ সোলার স্টর্ম? কীভাবে সেই ঝড় পৃথিবীতে এত সম্পত্তি ধ্বংস করবে? সে সমস্ত কিছু জানার আগে আপনাদের সূর্য সম্বন্ধে জানতে হবে যে সূর্য কী আর কীভাবে শক্তি উৎপাদন করে। সূর্যকে আমরা অনেকেই আগুনের পিণ্ড বলে থাকি, কিন্তু এটি কি সত্যিই আগুনের গোলা? যদি তাই হয় তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে এটি মহাশূন্যে জ্বলছে কীভাবে? হ্যাঁ, তার কোনো উত্তর নেই, কারণ সূর্য জ্বলছে না, বরং এটিকে একটি গলিত লাভার পিণ্ড বলতে পারেন, যা তাপ ও আলোক এমিট করে থাকে। এর কেন্দ্রে ঘটা একটি প্রক্রিয়া স্টেলার নিউক্লিয় সিনথেসিসের দরুন। এই প্রক্রিয়ায় মূলত অ্যাটমসের নিউক্লিয়ার ফিউশন ঘটে থাকে, যেখানে সূর্য সহ যে কোনো নক্ষত্র হাইড্রোজেন গ্যাস দ্বারা তৈরি হয়ে থাকে। আর নক্ষত্রে উপস্থিত এই হাইড্রোজেনের ভাণ্ডার ফিউশন প্রক্রিয়ায় দরুন একত্রিত হয়ে নিউক্লিয়ার সংযোজন ঘটায় ও হিলিয়ামের ভারী অণুতে রূপান্তরিত হয়। সঙ্গে রিলিজ করে প্রচুর পরিমাণে শক্তি, তাপ ও আলো। আর সেই আলো ও শক্তি স্পেসে বহুদূর অবধি ছড়িয়ে থাকে, যা আমরা পৃথিবীতে অনুভব করে থাকি। কীভাবে সূর্যের মধ্যে হাইড্রোজেনের ফিউশন ঘটে ও শক্তি উৎপাদন হয় বা সূর্য কীভাবে তৈরি হলো, এসব নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এখন সূর্যের এই ঝড়ে ফিরে আসা যাক। তো সোলার স্টর্ম কি? সোলার স্টর্ম হলো বিশেষ কিছু সময়ে সূর্যের মধ্যে ফিউশন প্রক্রিয়ার অস্বাভাবিকতার দরুন সূর্যের ভেতর ঘটা প্রকাণ্ড বিস্ফোরণ, যার দরুন সূর্যের ম্যাগনেটিক ফোর্সের মধ্যে প্রচুর বিশৃঙ্খলা ঘটতে দেখা যায় ও সেই সঙ্গেই সূর্যের সারফেস থেকে এর ফলস্বরূপ নির্গমন হয় প্রচুর পরিমাণ শক্তি বা ম্যাসিভ এনার্জির প্যাকেটস, যা স্পেসে বহুদূর অবধি ছড়িয়ে পড়ে, আর যা বেসিক্যালি 2 প্রকারের হয়ে থাকে। একটি হলো সৌরশিখা অর্থাৎ সোলার ফ্লেয়ার্স, যা সূর্যের সারফেসে এরূপ রবার ব্যান্ডের মতো আকৃতি তৈরি হয়ে থাকে। সূর্যের পৃষ্ঠে হঠাৎই উষ্ণতা বৃদ্ধির কারণে তাপযুক্ত প্লাজমার সঙ্গে ঋণাত্মক চার্জযুক্ত কণা অর্থাৎ ইলেকট্রনগুলির যখন ইন্টারাক্ট ঘটে তখন এই সৌরশিখাগুলির উৎপাদন হয়। এই সৌরশিখা অর্থাৎ সোলার ফ্লেয়ার্সের লুপগুলি চৌম্বকত্বের 2টি মেরুকে অনুসরণ করে ফর্ম হয়ে থাকে।
এই প্লাজমা ব্যান্ডগুলির আকৃতি অনেক সময় পৃথিবীর থেকেও বহুগুণে বড় হয়ে থাকে, যার দরুন প্রচুর মাত্রায় ম্যাগনেটিক পালস ও রেডিও ওয়েভ বিকৃত হয়, যার প্রভাবে যে কোনো রেডিও সিগন্যাল ইন্টারাপ্ট হয়ে যায়। আর বিশেষত কোনো সোলার ফ্লেয়ার যদি পৃথিবীতে আঘাত হানে তবে তা পৃথিবীতে অবস্থিত সমস্ত ধরনের বৈদ্যুতিক উপকরণকে বিনষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও মধ্যম শক্তির কোনো সোলার ফ্লেয়ার্সের প্রভাব সরাসরি পৃথিবীতে পড়ে না, কেননা পৃথিবীর আয়নোস্ফিয়ার ও ম্যাগনেটিক ফিল্ডের দরুন সেগুলি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এর প্রকোপে পৃথিবীর বাইরে অর্থাৎ স্পেসে বা অরবিটে থাকা স্যাটেলাইটগুলি ব্যাপক ক্ষতিসাধন হয়ে থাকে। তো সোলার ফ্লেয়ার্সের পর দ্বিতীয় প্রকারটি হলো করোনাল মাস ইজেকশন, অর্থাৎ সংক্ষেপে CME, যার দরুন সূর্য থেকে নির্গমন ঘটে ম্যাগনেটাইজড প্লাজমার, যা সোলার উইন্ডের মাধ্যমে স্পেসে বহু দূর অবধি ছড়িয়ে যায়। করোনাল মাস ইজেকশন সৌরশিখা সমধর্মী একটি প্রসেস হলেও এর গতি সৌরশিখার চেয়ে অনেক কম, সঙ্গে এটি অধিক মাত্রায় চার্জযুক্ত আধান ইলেকট্রন ও প্রোটন বহন করে। সে কারণে এটি পৃথিবীতে আছড়ে পড়ার দরুন এর দ্বারা পৃথিবীতে অনেক বাজেভাবে বৈদ্যুতিক বিভ্রাট ঘটে। পৃথিবীতে অবস্থিত যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, সার্কিট থেকে শুরু করে বড় বড় পাওয়ার স্টেশন ও পাওয়ার গ্রিড সমস্ত কিছু কার্যহীন হয়ে যাবে। এর প্রভাব পড়বে পৃথিবীর আয়নোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ারেও। সেই সঙ্গে একইভাবে এটি এর রাস্তায় আসা স্পেসে ভাসমান যে কোনো স্যাটেলাইট বা স্পেসক্রাফট মডিউল সমস্ত কিছু নষ্ট করে দেবে। আজ থেকে প্রায় 160 বছর আগে 1859 সালে এরমই একটি ঘটনা ঘটেছিল। সে বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে হঠাৎই আকাশে উজ্জ্বল বিভিন্ন রঙের আভা দেখা গিয়েছিল। কিছু কিছু স্থানে তো এটির উজ্জ্বলতা এত বেশি ছিল যে দিন ও রাত্রির মধ্যে পার্থক্যই বোঝা যাচ্ছিল না। সেই সময় ঘটনাটি সমগ্র ইউরোপ ও নর্থ আমেরিকার ওপর ভয়ানক প্রভাব ফেলে, কেননা এর দরুন অসংখ্য ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয় এবং এমনকি যারা কোনো ধরনের ডিভাইসের সংস্পর্শে ছিল তারা ইলেকট্রিকের শক পর্যন্ত পেয়েছিল। সে সময় ইলেকট্রিক্যাল ডিভাইস ছাড়াও মানব শরীরের উপরেও এর প্রভাব পড়েছিল। সেই 1859-এর সোলার স্টর্মকে পরে নাম দেওয়া হয় একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী দ্য ক্যারিংটন এফেক্ট। সেই 1859-এ যখন এটি ঘটেছিল সে সময় আমরা প্রযুক্তিগত দিক দিয়ে ও ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচার তথা টেকনোলজি ওয়াইজ এত বেশি উন্নত ছিলাম না, সে কারণে সে সময় তেমন কোনো ক্ষতি হয়নি। তবে বর্তমানে যদি তেমন কোনো ঘটনা ঘটে তবে সেই ক্ষতিপূরণ আমরা হয়তো বেঁচে থাকতে আর কখনোই করতে পারবো না। তার দ্বারা ক্ষতির পরিমাণ এত বেশি হবে যা আমাদের কল্পনার বাইরে। ভবিষ্যতে যদি এরকম ঘটনা আরও ঘটে তবে তা সম্পূর্ণ অন্যরকমই হবে। সমগ্র পৃথিবী মুহূর্তের মধ্যেই অন্ধকারের চাদরে ঢেকে যাবে, যেখানে 2012 সালে এভাবেই সূর্য থেকে নির্গত ম্যাগনেটাইজ প্লাজমা পৃথিবীর একদম কাছ দিয়ে বেরিয়ে যায়, যার দূরত্ব পৃথিবীর সময় অনুযায়ী 9 দিন ছিল। সেক্ষেত্রে যদি এই ম্যাগনেটাইজ প্লাজমাটি 9 দিন আগে সূর্য থেকে নির্গত হতো তবে তা সরাসরি পৃথিবীতে এসে ধাক্কা খেত। এছাড়াও 1989 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল যার প্রভাব তেমনভাবে পৃথিবীতে না পড়লেও যার দরুন 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ ক্যানাডিয়ান মানুষদের বেশ কিছুদিন অবধি বিদ্যুতের সুযোগ সুবিধা ছাড়াই থাকতে হয়েছিল। অনুমান করা হয় যদি এরকম শক্তিশালী সোলার স্টর্ম বর্তমানে পৃথিবীতে ইম্প্যাক্ট ঘটে তবে তার দরুন মুহূর্তের মধ্যে পৃথিবীর বিলিয়ন্স ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাবে। টেলিভিশন, মোবাইল, ফ্রিজ, এসি সমস্ত কিছু থেকে শুরু করে মোবাইল টাওয়ার, স্যাটেলাইট, মিলিটারি সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বড় বড় পাওয়ার গ্রিড বিকল হয়ে যাবে। সমস্ত টেলিকমিউনিকেশন সিস্টেম একদম বন্ধ হয়ে যাবে, যার দরুন সম্ভাব্য ক্ষতির পরিমাণ হবে প্রায় $2 লক্ষ কোটি। আপনাদের জানিয়ে রাখি 2011 সালে জাপানে যে সুনামি হয়েছিল তার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল $41,000 কোটি, যা এর সামনে প্রায় 5 ভাগের 1 ভাগ ছিল। বিজ্ঞানীদের মতে কখনও যদি এরকম সোলার স্টর্ম তথা করোনাল মাস ইজেকশন তার স্কেলে ম্যাক্সিমাম হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে $20 লক্ষ কোটি, যার পরিমাণ এত বেশি হবে যে তার থেকে সেরে ওঠা হয়তো আমাদের কয়েক প্রজন্ম দ্বারাও সম্ভবপর হয়ে উঠবে না। অধিকানে সূর্য নিয়ে করা এই পার্ট 1 ভিডিওটিতে আমরা সোলার মিনিমাম অর্থাৎ সৌর সর্বনিম্ন নিয়ে আলোচনা করেছিলাম, যা সূর্যের এমন একটি স্টেজ যেখানে সূর্যের অ্যাক্টিভিটি কমে যায়, সঙ্গে তাপ ও শক্তির পরিমাণও কমে আসে, যার দরুন আমরা পৃথিবীতে হিমযুগ শুরু হওয়ার আশঙ্কাও দেখেছিলাম, ইভেন যা ইউরোপে ইতিহাসে হয়েও ছিল, যা প্রতি 11 বছর অন্তর অন্তর সোলার সাইকেলের দরুন ঘটে থাকে। তেমনি সূর্যের আরেকটি অবস্থা আছে যা একইভাবে 11 বছর অন্তর অন্তরই ঘটে থাকে, যেখানে সূর্যের ওভারঅল অ্যাক্টিভিটি কমে না বরং বেড়ে যায়, যাকে সোলার ম্যাক্সিমাম বলা হয়। আর এইসব সৌরঝড় সোলার ম্যাক্সিমামের দরুনই ঘটিত হওয়ার সম্ভাবনা ব্যাপক হয়ে থাকে। আপনারা যদি সেই পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তবে এখনই দেখুন, লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি দ্বারা নতুন কিছু জানতে পারলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি অধিকান চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। অধিকানের দ্বিতীয় চ্যানেল অধিকান সায়েন্সকে আপনারা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, কারণ সেখানেও অনেক ইন্টারেস্টিং টপিক্সে ভিডিও আনা হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।